প্রথমত আমি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আশেপাশে যদি ছাত্র দলের ভাইরা থাকেন, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এবং আমরা আপনাদের পক্ষে ছিলাম সবসময় যখন আপনারা নির্যাতিত হয়েছেন, এখনও পক্ষে আছি, এবং আপনাদেরকে আমাদের কথাগুলো বুঝতে হবে। আপনাদের কাজ না নেতারা গাড়ি নিয়ে যাবে, আপনারা গাড়ির পেছনে পেছনে দৌড়াবেন, এটা দেখতে আমাদের হৃদয় ফেটে যায় যে আমাদের ছাত্রদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে। আর কোথা থেকে নেপো কিডসরা আসবে, তারা অক্সফোর্ডে পড়ে, তারা কেমব্রিজে পড়ে, তারা দেশের বাইরে থাকে, ওই নেপো কিডসরা এসে বিসিবি দখল করবে। আমাদের ছাত্রদলের ভাইদের যদি অ্যারেঞ্জমেন্ট পছন্দ হয় আমাদের কিছু বলার নাই, কিন্তু আমার ধারণা আপনাদের এটা পছন্দ হওয়ার কথা না। আমরা আপনাদেরকে অপমানিত হতে দেখে যখন দেখি যে আপনারা বড় নেতাদের গাড়ি পিছিয়ে পিছিয়ে দৌড়ান, ক্রাউডকে আপনারা এভাবে সরান, তখন আমরা কষ্ট পাই, আমরা অপমানিত বোধ করি। ফলে আমরা আপনাদের সমব্যথী, আমরা জানি যে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট লাগে। বিএনপির এই যে সরকার গঠনের পর থেকে সংসদে যে ড্রামা চলছে, আমাদের এই অঞ্চলের একজন প্রথিতযশা রাজনীতিবিদ শেরে বাংলাকে ফজলুল হক একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে কনস্টিটিউশনাল ড্রামা। তো এখন যে ড্রামা, যে নাটক মঞ্চস্থতে আমরা দেখছি, এই নাটকের কিন্তু সবাই কিন্তু কুশীলব না। সবাইকে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, পার্লামেন্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই দর্শক, তাদেরকে বলা হয়েছে মুখ বন্ধ রাখতে হবে। কিভাবে এটা আমরা বুঝি? এই যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন বিএনপির, তাদের সাথে অন্তত অর্ধশত মানে মেম্বার অফ পার্লামেন্টকে তো আমরা ব্যক্তিগতভাবে চিনি। এর মধ্যে এই সিজনে এই যে ড্রামাটা চলছে, এই সিজনে বিভিন্ন ঘরোয়া বৈঠক বলে আবার এমপিদের উপর খড়গস্ত আসবে না। বিএনপি নীতি নির্ধারকদের বলছে তাদের সাথে আমাদের কোনো ষড়যন্ত্র হয় না। ওই টক শো কিংবা নানা জায়গায় দেখা হয়, ওই বিজ্ঞাপন বিরোধীতে কিংবা অন্যান্য জায়গায়, তখন তারা আমাদেরকে বলছেন যে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। কারা বলছেন এই কথা? বিএনপির এমপিরা বলছেন। এবং আপনারা দেখেছেন যে একজন সাহস করে মুখ খুলেছেন, তিনি হচ্ছেন নওশাদ জামিল। তিনি একটা লম্বা ফিরিস্তি দিয়ে বলেছেন যে এগুলো ঠিক হচ্ছে না, মানবাধিকার কমিশন। কি দুর্ভাগ্য এবং কি ভয়ঙ্কর আইরনি যে এই সংসদে বিএনপির অলমোস্ট সমস্ত এমপি বিগত আওয়ামী লীগ আমলের মানবাধিকার লঙ্ঘনের শিকার। এমনকি এখানে ইলিয়াস আলীর স্ত্রী আছেন, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আমার ইলিয়াস আলী কোথায়, এই কথাটা বলেছেন। আমাদের কিন্তু বুক ফেটে গেছে, আমাদেরকে এটা ছুঁয়ে গেছে তার এই প্রশ্ন। তিনি এই সংসদে উপস্থিত, হুম্মাম কাদের এই সংসদে উপস্থিত, যিনি নিজে গুমের শিকার, এবং আরও গুমের শিকার ফ্যামিলির মেম্বাররা এই সংসদে উপস্থিত। সেই সংসদকে আমাদের বলতে হচ্ছে যে আপনাদেরকে গুম অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। হোয়াট অ্যান আইরনি, হোয়াট আ ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। যে এবং শুধু এইটা ট্র্যাজেডি না, ট্র্যাজেডি হচ্ছে আরও যে আমাদের এই ইলিয়াস আলীর স্ত্রী মাননীয় সংসদ সদস্যকে আপনারা গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে নিয়ে যেতে বাধ্য করেছেন। তাকে দলের 70 অনুচ্ছেদের কারণে তাকেও বলতে হয়েছে হ্যাঁ আমিও গুম অধ্যাদেশ বাতিল চাই। অথচ তার হাজব্যান্ড এখনো পর্যন্ত নিহত কিনা আমরা জানি না, বলতে পারবো না যে তিনি এখনো নিখোঁজ, তিনি এখনো আসেন নাই। চৌধুরী আলম এখনো আসেন নাই। সেই দল ক্ষমতায়, এখন সেই দল আমাদেরকে যে কথাগুলো বলছে, খুবই একদিকে বিএনপির ইতিহাস পড়ি, আরেকদিকে এই বর্তমান বিএনপিকে দেখি, দুঃস্বপ্নের মতো লাগে। সত্যি কথা বলছি, দুঃস্বপ্নের মতো লাগে যে কোন বিএনপিকে আমরা ইতিহাসে পড়ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, যিনি বাংলাদেশের একটা ক্রান্তিকালে এসে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বেশ কিছু সাংবিধানিক সংস্কার করেছিলেন, আপনারা জানেন। কিংবা এভাবে বলতে পারি সাংবিধানিক পুনর্গঠন করেছিলেন। সেখানে যেমন ধরেন তার পরিবর্তনের মধ্যে একটা খুব বড় পরিবর্তন ছিল যে ওই ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করেছেন। তিনি বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ যুক্ত করেছেন। এই পরিবর্তনগুলো তো কোনো সিম্পল সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে করা যায় না। এই পরিবর্তনগুলো ওই বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচার, যেটা বলে গালভরা একটা নাম, মৌলিক কাঠামো, এটাকে ভায়োলেট করেছিল তখন। বাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক সীমাবদ্ধতা ছিল যে তিনি কোনো এক মাথামোটা উকিলের বুদ্ধিতে, নিশ্চয়ই এটা এই গ্যাপটা আমি মিলাতে পারি না, তিনি 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীতে বললেন পরিষ্কার, দিস ইজ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। আমি ছাত্রদল এবং বিএনপি নেতাদের বলবো আপনারা আপনাদের ইতিহাস পড়েন। সেখানে তিনি বললেন যে আমাদের সামনে যে নির্বাচন হবে 79 সালে, ওই নির্বাচন হবে একই সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন। যে কথাটা আমরা এখন বললাম, আমাদের সালাউদ্দিন ভাই কমিশনে বলেছেন যে নতুন দেশ না হলে দরকার নাই, নতুন দেশ না হলে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট লাগে না। তো আশ্চর্য ব্যাপার, আপনি আপনার ইতিহাসটা পড়েন নাই, বিএনপির ইতিহাস পড়েন নাই। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথা কেন বলেছিলেন যে আমাদের ওই পার্লামেন্ট এবং গণপরিষদ নির্বাচন একসাথে হবে? এইটা ফরমান তিনি জারি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কেন তিনি এখান থেকে সরে গেলেন, কেন আবার সংসদ নির্বাচনে ঢুকলেন, এটা আমি ঠিক বুঝতে পারি না। এই গ্যাপটা আমি মেলাতে পারি না। তো আমি এটা নিজের কাছে একটা উত্তর দিই যে কোনো এক মাথামোটা উকিল নিশ্চয়ই বুদ্ধি দিয়েছেন, যে কোনো এক মওদুদ আহমদ আমার ধারণা, কিংবা এখনকার কোনো এক আইনজীবী। কারণ আইনজীবীরা, আমি ভাই একটা কথা বলি, এখানে আপা আছেন আইনজীবী, সংবিধান নিয়ে আইনজীবীরা যেগুলো বলে এগুলো শোনার পরে
আর পরে আমাকে আদালতে ডাকবে, এগুলো আর বলবো না।